হাতে সময় ৪৫ মিনিট। দেশ ছাড়তে হবে, না হয় প্রাণ দিতে হবে ছাত্র জনতার হাতে। ২০২৪ সালের ৫ আগস্ট এমন আলটিমেটাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেদিন দুপুরের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক মঞ্চে ঘটে যায় এক নাটকীয় পালাবদল। স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশক শাসনের শেষ অধ্যায়টি রচিত হয়েছিল মাত্র ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ে। কিন্তু কি ঘটেছিল সেই অল্প সময়ের মধ্যে? কিভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি? সেই উত্তর খুঁজে পেতে ফিরে তাকাতে হবে ঘটনার ঠিক ৩ সপ্তাহ আগের প্রেক্ষাপটে। ১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত। ছাত্রদের আন্দোলনের কারণে সংক্ষিপ্ত করা রাষ্ট্রীয় চীন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এমন সময়ে এই সংবাদ সম্মেলন চলছিল যখন সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের আন্দোলন তুঙ্গে। হঠাৎ এক সাংবাদিকের বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শেখ হাসিনা। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসামাল মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে দেশের ছাত্র সমাজ। আন্দোলন দমন করতে আওয়ামী সরকার নেয় একের পর এক ভুল পদক্ষেপ। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু, ইন্টারনেট শাটডাউন করে সারা দেশে ক্র্যাকডাউন, ৬ সমন্বয়ককে জোর করে তুলে নিয়ে যাওয়া, এমনকি ১ আগস্ট জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা, এসবই আন্দোলনকে করে তোলে আরও বিস্ফোরক। আর এর মধ্যেই সারা দেশে পুলিশ ও সরকারি বাহিনীর দমনপীড়নে নিহত হয় কয়েক শতাধিক আন্দোলনকারী। ৩ আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলেন তরুণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লাখো আন্দোলনকারী। সেখান থেকেই ঘোষণা দেয়া হলো সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের। দেশের সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া নিয়ে আসে ২০২৪ সালের ৫ আগস্টের সেই ঐতিহাসিক সকাল। ভোর থেকেই ঢাকার আকাশ ঘোলাটে রাজনীতির অস্থিরতায়। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় ৩ বাহিনীর প্রধান ও আইজিপিকে। বৈঠকে শেখ হাসিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন। বলেন, পুলিশ তো ভালো করছে, কিন্তু সেনাবাহিনী কেন ব্যর্থ? এ সময় আইজিপি জানিয়ে দেন, বল প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেই সময়ের বিভিন্ন সূত্র জানায়, ৪ আগস্ট রাতেই সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন এই গণবিক্ষোভ আর বল প্রয়োগে ঠেকানো সম্ভব নয়। কিন্তু তাতেও মন গলেনি তার। বরং ৫ আগস্ট ভোর থেকে দেশজুড়ে কারফিউ আরও কঠোর করার নির্দেশ দেন তিনি। এদিকে দিল্লি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। ভারতের পক্ষ থেকে বারবার শেখ হাসিনার নিরাপত্তা ও সেফ এক্সিট নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছিল। সেনাপ্রধানের পক্ষ থেকে শেখ হাসিনাকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এখন বল প্রয়োগে ব্যাপক প্রাণহানি ঘটবে, যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। তাই তাকে পদত্যাগের অনুরোধ করা হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর সেনাপ্রধানের আহ্বানে শেখ রেহানা চেষ্টা করেন বড় বোনকে বোঝাতে, তবুও মন গলেনি। শেষ ভরসা ছিল প্রবাসে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়। এক শীর্ষ কর্মকর্তা ফোনে তাকে সব জানালে জয়ের পরামর্শে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তবে চেয়েছিলেন ২ দিনের সময় এবং বিদায়ী ভাষণ রেকর্ডের সুযোগ। একই সাথে দিল্লিকে অনুরোধ করেন যেন তাকে ভারতীয় বিমানে সেফ এক্সিট দেওয়া হয়, কিন্তু দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। সময় তখন চরম সংকুচিত। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে শাহবাগ ও উত্তরা থেকে বিপুল জনতার বিশাল মিছিল গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। হিসাব বলছে সর্বোচ্চ ৪৫ মিনিটেই তারা পৌঁছে যাবে গণভবনের ফটকে। এমন সংকটপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হবে, তবে কোনো ভাষণ দেওয়ার জন্য নয়, বরং দেশ ছাড়ার প্রস্তুতির জন্য। এরপর মাত্র ৪৫ মিনিটের মধ্যে দ্রুত নিজের গুরুত্বপূর্ণ সামগ্রী লাগেজে বেঁধে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে পৌঁছান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর বেলা ২:৩০টার দিকে ছোট বোনকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। ৪৫ মিনিট কখনো জীবনের চেয়েও দীর্ঘ হয়, আর ইতিহাসের চেয়েও হয় অধিক সত্য। এমন এক সময় যার পরে আর কোনো কিছুই আগের মতো থাকে না। এটাই হয়তো রাজনীতির অনড় ক্ষমতার এক নীরব পরাজয়। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।